একটা প্রশ্ন সবচেয়ে বড় থাকছে যে আলটিমেটলি আমাদের দেশের ভারতের কতটা ক্ষতি হলো এই ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলে। অনেকের মত অনুযায়ী প্রচুর ক্ষতি, এবং অনেকে বলছে বাধ্য হয়ে এটাকে মানে এক ধরনের স্যারেন্ডার বলা যেতে পারে। আবার কেউ কেউ এটা বিপক্ষে মত দিচ্ছে। কেউ বলছে $1 ট্রিলিয়ন বিশাল বিজনেসকে আমরা গ্রহণ করলাম, অর্থাৎ গোটা আমেরিকাটা আমাদের হাতে চলে এলো, আমরা প্রচুর এক্সপোর্ট করতে পারবো। অপরপক্ষে আরেকজন বলছে আগামী 5 বছর ধরে $500 বিলিয়ন আমেরিকার সমস্ত প্রোডাক্টকে আমাদের দেশে গ্রহণ করতে হবে, এবং যার ফলে দেশীয় শিল্প সব শেষ। শুরু হয়েছিল কিন্তু খুব আশাজনক একটা ঘটনা দিয়ে। আমাদের শেয়ার বাজার খুব চমকপ্রদ ঘটনা ঘটিয়েছিল, 3% উপর নিফটি জাম্প করেছিল, মনে আছে? সেন্সেক্স প্রায় 1600 পয়েন্ট লাফিয়েছিল। তারপরে সব শেষ। তারপরেই বোঝা গেল কিছুই নেই আর। গোটা মার্কেট জুড়ে হাহাকার, প্রচুর ডাউন হয়ে গেল। ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল করে যে স্বপ্নটা এত বছর ধরে মানুষ দেখছিল, এত মাস ধরে ভাবছিল এইবার হবে এইবার হবে, কিন্তু ট্রেড ডিলটা আলটিমেটলি কি ইন্ডিয়া স্যারেন্ডার হলো? এই প্রশ্নটা কিন্তু থাকছে। আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকের এই ভিডিওটা কাজে লাগছে। প্রথমে জানতে হবে ট্রেড ডিল ব্যাপারটার মধ্যে কি ঘটনা ঘটছে। আমেরিকা চাপিয়ে দিচ্ছে বেশ কিছু জায়গাতে। যেমন প্রথম ঘটনা বলছে রাশিয়ান অয়েল তুমি কিনতে পারবে না আর, কোনো মতে, প্রত্যক্ষ পরোক্ষ কোনো মতে কিনতে পারবে না, মেনে নিলাম। দ্বিতীয় ঘটনা কি, আমাদের থেকে তেল কিনতে হবে, অর্থাৎ বেশি দামে তেল কিনতে হবে। যে তেলটা আসছিল কাছাকাছি অনেক সহজে, সেই রাস্তাটা এখন ঘুরপথে অনেক মানে ক্যারিং কস্ট বেশি দিয়ে সমস্ত তেলগুলো কিনতে হবে, যার ফলে আলটিমেটলি তার ইম্প্যাক্ট কিন্তু পড়বে দেশীয় মার্কেটে। শুধু তেলের দাম বাড়বে না, সঙ্গে সঙ্গে সমস্ত শস্য, যে সমস্ত জিনিসপত্র আমাদের ক্যারিং কস্ট, পেট্রোল ডিজেল সব কিছু দাম বাড়বে। এবং পেট্রোল ডিজেল শুধু সেখানে নয়, এখানে আবার একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু করেছিল। মনে হচ্ছিল সেগুলো হচ্ছে কৃষিজ সম্পদ এবং ডেয়ারি প্রোডাক্ট, সেগুলোর ক্ষেত্রে কোনো এফেক্ট হবে না, কিন্তু দেখা গেল হচ্ছে। যে ঘটনাটা বলা হয়েছিল, আমরা শিল্পটাকে বাঁচাবো, দেশীয় শিল্প বাঁচাবো, আমরা চায়না ওয়ান পলিসি, নিজেরা আত্মনির্ভর ভারত বলে প্রচুর চেঁচামেচি হয়েছিল। দেখা গেল আত্মনির্ভরতা কি সত্যি কাটলো? এই ইম্প্যাক্টে আলটিমেটলি কার লাভ হলো, কোথায় লাভ হলো, কোন জায়গা থেকে মনে হচ্ছে সত্যি লাভের? আবারও বলি ঘটনাগুলোর দিকে। প্রথম হচ্ছে রাশিয়ান অয়েল কিনতে পারবে না তুমি, প্রত্যক্ষ পরোক্ষ কোনো মতে। দ্বিতীয়ত আমাদের থেকে তোমায় তেল কিনতে হবে, ভেনেজুয়েলা থেকে তেল কিনতে হবে, এবং বেশি দাম হলেও তোমায় কিনতে হবে। আগামী 5 বছর ধরে $500 বিলিয়ন বেশি প্রোডাক্ট আমাদের থেকে তোমায় কিনতে হবে। তুমি যে সমস্ত প্রোডাক্টগুলো কিনবে, এই ধরনের চাপিয়ে দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে সমস্ত রকমভাবে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, তারপরে তুমি সমস্ত রকম যে সমস্ত যাকে বলা যেতে পারে এয়ারক্রাফট পার্ট, টেকনোলজি কোনো পার্ট, তারপরে কোনো পার্টস কিংবা টোটাল এয়ারক্রাফট, তারপরে গ্রাফিক্স প্রসেস ইউনিট সেগুলো, তাছাড়া বিভিন্ন ডিসি পার্টস যেরকম রয়েছে সেগুলো, তারপরে আমেরিকান ফুডস তোমায় কিনতে হবে, এগ্রিকালচারাল প্রোডাক্ট কিনতে হবে, একেবারে লিখিতভাবে লেখা ড্রাইড যে ডিস্টিলার গ্রেইনস যেগুলো আছে সেগুলো নিতে হবে, রেড সরগাম ফুডস অ্যানিমেল ফুডসের জন্য সেগুলো তোমার নিতে হবে, ট্রি নাট নিতে হবে, ফ্রেশ এবং প্রসেসড ফ্রুটস যেগুলো ফ্রেশ এবং প্রসেসড ফুডস সেগুলো নিতে হবে, সোয়াবিন অয়েল, ওয়াইন্স, এছাড়া হচ্ছে স্পিরিট, প্লাস আরেকটা বড় জিনিস বহুদিন ধরে গছানোর চেষ্টা করছে, এটা ইউএস মেডিকেল ডিভাইস, খুব সূক্ষ্ম যন্ত্রপাতি যেগুলো আমাদের দেশে আসবে এবং ওদের দেশ থেকে আসছে। এইগুলো কিন্তু প্রথমেই একটা বিরাট বড় পরিস্থিতির সৃষ্টি করছে, এবং এটা দেশের পক্ষে বেশ কিছু জায়গায় এফেক্ট হবে। আর একটা জিনিস আছে ইউএস এনার্জি, সেটাও তোমায় কিনতে হবে, মানে এটাকে চাপিয়ে দেওয়া বলা যেতে পারে। এবং বলা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া আগামী দিনে জিরো ট্যারিফে চলে আসতে হবে, অর্থাৎ ওরা পুরোপুরি জিরোতে নিতে বাধ্য করাবে, বোঝা গেল। এবং এই যে ব্যাপারগুলো ঘটলো, এটা আলটিমেটলি কি ব্ল্যাকমেল? একটা সময় তোমরা দেখেছি, তুমি আমাদের নিয়ম মানছো না, তো 25% ট্যারিফ চার্জ, 30% ট্যারিফ চার্জ, চার্জের পর চার্জ দিয়ে চলেছো। তাহলে এইগুলো তো একটা নেগেটিভ ব্যাপার। তার মানে এমন একটা দেশের সঙ্গে সমঝোতা করেছে ভারত, যে দেশটা এতদিন জন্য ব্ল্যাকমেল করছিল, এবং একটা সময় বললো তুমি রাশিয়ান থেকে অয়েল কিনছো, রিসিপ্রোকাল ট্যারিফ বলে নতুন বস্তু এনে 50% করে দিল। এখন কিছু লোক যারা পক্ষে রয়েছে তারা বলছে যে দেশের মানে এই মুহূর্তে যে ক্ষমতায় থাকা দেশের দলের পক্ষে, যে এর ফলে উন্নতি হবে, ভালো হবে, চাপিয়ে নেওয়া নয়, এটা সুবিধা, এবং 18% অন্য যেসব দেশগুলো রয়েছে তার থেকে অনেক কমে রয়েছে, এটা সুবিধা হবে।
কিন্তু ব্যাপার ঠিক তা নয়, ব্যাপারটার মধ্যে আরেকটু ভাবতে হচ্ছে। যেই মুহূর্ত থেকে আমরা বিদেশ থেকে $500 বিলিয়ন সমস্ত প্রোডাক্টগুলো নেওয়া শুরু করে দেবো, আলটিমেটলি এগুলো কিনতে গেলে আমাদেরকে ডলারে পেমেন্ট করতে হচ্ছে। ডলারটা পড়ে যাচ্ছে, প্রচুর ডলার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, এই ডলারটা পড়ে যাওয়ার জন্য আলটিমেটলি ডলার বিক্রি হয়ে রুপি পড়তে শুরু করে দেবে, রুপির ক্ষমতা কমবে, অর্থাৎ রুপির দাম বাড়বে। 100 টাকা, আগে 90 টাকা $1 যখন পেতে, এখন 100 টাকা খরচ করতে হবে $1 পেতে গেলে। তার মানে প্রচুর রুপি, আরও প্রবলেম হবে, ইনফ্লেশনটা বাড়তে শুরু করবে। এদেশের লোকজন যখন বেড়াতে কিংবা পড়াশোনা করতে ওদের দেশে যাবে, আরও H1B ভিসা আস্তে আস্তে রেস্ট্রিকশনটা কমবে। তার ফলে কি হবে, দেশীয় ডলারে তারা পেমেন্ট করবে, আলটিমেটলি আরও ডলার কমতে থাকবে। মানে এটা কিন্তু লং টার্মে গিয়ে ইম্প্যাক্টটা নেগেটিভ পড়বে, এটাকেও কিন্তু ধরতে পারছে না। ভাবছে বোধহয় খুব উন্নতি হবে, বিরাট কিছু হবে, এটা কিন্তু তা হলো না। এবারে যদি আরও কথা বলা যায়, এই যে বাইরের যে সমস্ত প্রোডাক্টগুলো আসছে, এতে যে আত্মনির্ভরতা দেশীয় শিল্পে, সেগুলো শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ল্যাপটপ আসছে, মেশিনারি আসছে, হাইটেক মেশিনারি আসছে। ইউএস যে জাস্ট ফর এক্সাম্পল আইফোন এরপরে সস্তা হয়ে যায় প্রচুর, এর ফলে লোকে কি আর দেশীয় কোনো মোবাইল কিনবে? যদি আইফোনের দাম আগামী দিনে 15,000 টাকা কমে যায় একটা 65,000 টাকার মোবাইলে, 40,000 টাকাকে 45,000 টাকা যদি নিয়ে আসা যায়, তাহলে সেই লোকটা কি আর অন্য দেশীয় কোনো কোম্পানির কিনবে? তাহলে দেশীয় কোম্পানিগুলোর অবস্থা কোথায় গেল? যে সার্কিট বানাচ্ছিল তার অবস্থা কি হলো? যে কোম্পানি প্রিন্টেড সার্কিট বোর্ড, সেমিকন্ডাক্টর চিন্তা ভাবনা, তাদের কি হবে? সেটা কিন্তু প্রশ্নের উত্তর পাওয়া গেল না। যেমন ধরা যাক আরেকটা ঘটনা, কোনো একটা গাড়ি, মাহিন্দ্রার এসইউভি আর টেসলার উপর প্রচুর পরিমাণ ট্যাক্স চার্জ করা হয়। মানে টেসলার দাম যদি অর্ধেক হয়ে যায় এই মুহূর্তে, তাহলে কেউ কি এরকম থাকবে যে মাহিন্দ্রার এসইউভি আর নেবে? এই টাকা দিয়ে তারা টেসলাই নেবে। টেসলাতে অনেক ফেসিলিটিস বেশি থাকছে, অনেক লাক্সারি বেশি থাকছে, অনেক আভিজাত্য থাকছে, যাকে বলা হয় স্ট্যাটাস। যারা লোয়ার মিডল ক্লাস নয় কিন্তু মিডল ক্লাস কিংবা আপার মিডল ক্লাস, তারা ম্যাক্সিমাম টেসলার দিকেই যাবে। তাহলে দেশীয় শিল্পগুলো, মাহিন্দ্রা, টাটা মোটর, এইগুলোর অবস্থা কি হবে? এইগুলো কিন্তু ভাবার ব্যাপার রয়েছে। এগ্রিকালচার ক্ষেত্রে এত বছর ধরে বলে এসছে আমরা কোনো মতে এগ্রিকালচারকে আনতে দেবো না, দেশীয় এগ্রিকালচার, কারণ এগ্রিকালচারের উপর দেশ রয়েছে। সেখানে ইউএসএ যে পরিমাণ সাবসিডি দিচ্ছে তাদের এগ্রিকালচার প্রোডাক্টের উপরে, সেটার দাম আজকে আমাদের মার্কেটে এলে অর্ধেক হয়ে যাবে। এবং এর ফলে এগ্রিকালচারকে যতই প্রোটেক্ট করুক, এগ্রিকালচার ডাইরেক্টলি হয়তো চাল ডালের উপর প্রভাব পড়ছে না, কিন্তু প্রসেস যে সমস্ত চাল ডাল থেকে আসছে সেগুলো চলে আসছে। যে সমস্ত প্রোডাক্টগুলো ডাইরেক্ট ডেয়ারি প্রোডাক্ট নয়, দুধ আসছে না ঠিক, কিন্তু দুগ্ধজাত যে ওসব প্রোডাক্টগুলো আসছে, চিজ, পনির এটসেট্রা, কনফেকশনারিজগুলো আসছে, আলটিমেটলি দেশীয় যে কোম্পানিগুলো সেগুলো সব খতম হয়ে যেতে চলেছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব মুশকিল ব্যাপার। একটা যদি দেখি এরকম ইউএস এর কনডেন্স মিল্ক যেটা আসছে, সেটা যদি আসে এদেশে, তাহলে ডাইরেক্ট মিল্ক না হলে কনডেন্স মিল্ক আসছে, সেটা কিন্তু অনেক বেশি লুক্রেটিভ, অনেক কোয়ালিটি ভালো, অনেক বেটারভাবে কাজ করা যায়, সুতরাং অনেক বেটার সেটা, ইন্ডিয়ানরা সেটাই নেবে। আরও কিছু বিষয় যে রয়েছে যেগুলো নেগেটিভ ব্যাপারগুলোর মধ্যে রয়েছে, তার আবার পজিটিভ কিছু পয়েন্ট রয়েছে। যে এত ট্রিলিয়ন ডলারের যে এত বড় মার্কেটটা, সেটা আমরা পেতে চলেছি। তার মধ্যে থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ আমাদেরকে ইমপ্রুভমেন্ট দেবে। টেক্সটাইল ছাড়া জেম অর্নামেন্টসের ইমপ্রুভমেন্ট হতে পারে, লেদার এবং লেদার রিলেটেড প্রোডাক্টগুলো সেখানে ইমপ্রুভমেন্ট হবে। তাছাড়া অর্গ্যানিক কেমিক্যালস সেখানে ইমপ্রুভমেন্ট হবে, ফার্মাসিউটিক্যাল কেসে সেখানে কিছু ইমপ্রুভমেন্ট হবে, জেনেরিক ড্রাগস, এপিআই, সেখানে কিছু ইমপ্রুভমেন্ট হবে, অ্যালুমিনিয়াম, স্টিল, কপার, এগুলো ইম্পোর্টটা সুবিধা হবে। অটোমোটিভ পার্টসগুলোর ক্ষেত্রে আমরা এক্সপোর্ট করব, সেখানে কিছু সুবিধা দেখা যাবে। এয়ারক্রাফট পার্টসও আমরা কিন্তু তাদেরকে বিক্রি করব, এক্ষেত্রে সুবিধা দেখা যাবে। আরেকটা ব্যাপার হবে আইটি সেক্টরে ইমপ্রুভমেন্ট, কারণ আইটি সেক্টরে আমাদের সার্ভিস, এই আইটি সেক্টর সার্ভিস থেকে আমরা প্রচুর ডলার ইনকাম করি। আজকে আইটি সেক্টরের কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে, এবং তার পিছনে কারণ রয়েছে কিন্তু H1B ভিসা বা আটকানো, ওদের দেশে আটকে দেওয়া, আইটি কোম্পানিগুলোকে বাড়তে না দেওয়া, প্রফিটেবিলিটি না আনা, এদেশ থেকে বিদেশে গিয়ে আমেরিকায় গিয়ে স্টাডি করা কিংবা ওখানে চাকরি করা, সেক্ষেত্রে এই ব্যবস্থাগুলো বন্ধ করে দেওয়া। তো এইগুলো রিল্যাক্সেশন যদি হয়, সেক্ষেত্রে আইটি সেক্টরের ইমপ্রুভমেন্ট ভবিষ্যতে হবে। H1B ভিসার ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো আসবে, তো এইগুলো সুবিধা আসবে। আবার অপরপক্ষে আসছে নেগেটিভ ব্যাপার, যেরকম ডিজিটাল ডেটা। আমেরিকা চাইছে ইন্ডিয়ার সমস্ত ডেটা যেন আমেরিকার যে জায়গা সেখানে যেন থাকে, আমেরিকার ডেটা সার্ভার তার মধ্যে স্টোর থাকে, ফলে ইন্ডিয়ান ডেটা, প্রাইভেসি ডেটা সম্পূর্ণটা কিন্তু বেরিয়ে যাবে। এবারে এর ফলে কোনোদিনই কোনো দেশ চাইবে না তাদের ডিজিটাল ডেটা সিকিউরিটি নষ্ট হোক,
সেই জন্য তারা নিজের দেশে রাখার চেষ্টা করবে, এইখানে এদের সঙ্গে একটা গন্ডগোল বাঁধবে। তো এইগুলো ব্যাপার, এবং ফাইনালি কি এই ডিলটা হওয়ার সাথে সাথে ভবিষ্যতের কোনোদিনও এটাই কিন্তু খুব সহজে চেক করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তো আলটিমেটলি এর ইম্প্যাক্ট কিন্তু আমাদের নেগেটিভ পড়লো, পজিটিভ খুব বেশি পড়লো না। আলটিমেট যে মানে দাঁড়ালো সেটা হলো, এক নাম্বার, এই ট্রেড ডিলের ফলে প্রথমত দেখে যেটা মনে হয় সেটা হচ্ছে এক ধরনের চাপানো একটা ব্যাপার, কিন্তু এখানে অনেকগুলো ব্যাপারকে মানতে হবে, যেটাকে প্র্যাকটিক্যাল ঘটনা, যে ঘটনাটাকে এড়ানো যায় না। আমরা এমন দেশে বাস করছি, আমাদের আমেরিকার সঙ্গে সংস্রব ত্যাগ করে এগোনো যাবে না, সেটা আমরা বুঝতে পারছি। এটা মানতে হবে, আমাদের দেশীয় শিল্পে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমরা এক্সপোর্টটা যদি কমে যায়, তাতে আমাদের যে প্রবলেমগুলো বাড়বে, যত এক্সপোর্ট হবে, যত ডেফিসিট কমবে, ইম্পোর্ট থেকে মাইনাস এক্সপোর্ট, এবারে সেটা হচ্ছে পজিটিভ হলে মানে আমাদের অতিরিক্ত দিতে হচ্ছে, মানে ডেফিসিট হচ্ছে, আর না হলে এক্সেস হচ্ছে। যদি এক্সপোর্ট বাড়াতে পারি আমরা, এক্সপোর্ট যত গুণ বাড়বে তত গুণ কিন্তু আমাদের ডলারটা দেশে আসবে, তত আস্তে আস্তে আমাদের রুপির দামটা স্টেবিলাইজ হবে। যদি আমরা এমন অবস্থা হয়, আমরা দেখতে পেলাম যত ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ডিল হোক না কেন, আমেরিকার সঙ্গে এত বছরের আমাদের ডিল চলছে, সেখানে যদি কোনো রকম পরিবর্তন আসে, তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের মধ্যে একটা বিরাটভাবে পড়বে, এবং যার ফলে লং রানে গিয়ে প্রবলেম দেখা দেবে। এর থেকে দেশীয় শিল্প যদি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ও, সেক্ষেত্রে সেটাকে মেনে নিয়েও আমাদেরকে এগোতে হবে। কোনো অল্টারনেটিভ অপশন আমাদের কাছে নেই। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ডিল হয়েছে ঠিকই, কিন্তু ডিল করার পরেও যেটা ইন্ডিয়া দেখেছে, যে খুব বেশি আমাদের ট্রানজাকশন, খুব বেশি আমাদের পজিটিভিটি দেখা যাচ্ছে না। তার থেকে বরঞ্চ আমেরিকার সঙ্গে ডিলটা হলে সেক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। তাহলে এখন উত্তর শেষ অংশটা যেটা ভবিষ্যতের হাতে রয়েছে, সেটা হচ্ছে এরপর কি। ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল যেখানে জিরোতে চলে যাওয়ার কথা আছে, 18% এখন চাইছে, এরপরে জিরোতে হবে, দুটো দেশ টোটালি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আন্ডারে যাবে, যদি না এর মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আবার কিছু পরিবর্তন করেন এবং তার মাথায় আবার ট্যারিফের মতো ভূত না ঘাড়ে বসে, তাহলে ব্যবস্থাটা একটা জায়গায় যাবে। কিন্তু এরপরেও যদি আবার ট্যারিফ চার্জ, রেস্ট্রিকশন, কোনো রকম বাধাবিঘ্ন আবার দেখা দেয়, তাহলে কিন্তু নতুন করে আবার ভাবনা চিন্তা শুরু করতে হবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেক নেগেটিভিটি থাকা সত্ত্বেও আমাদেরকে এমন কিছু বিষয়কে মেনে নিতে হচ্ছে, যেটা না মেনে আমাদের এগোনো যাবে না, এবং সেটাকে নিয়ে কিন্তু ওদের কাজ আজকের মতো।